ডাক্তার বাবু, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আপনি আমার রক্ত নিতে পারেন। এরপর টোনা তার রক্ত দিয়ে মিষ্টিটিকে বাঁচায় আর মিষ্টিটিকে সুস্থ করে বাড়িতে নিয়ে যায়। টোনা, আমি তোমাকে নিয়ে আর পারি না। কোনো কাজ করো না, সারা দিন শুধু আড্ডা দিয়ে বেড়াও। বনের পাখিদের কাছে আমি মুখ দেখাতে পারি না তোমার জন্য। তোমার কি লজ্জা করে না এভাবে বসে বসে খেতে? আহা টুনি, তুমি সকাল সকাল আবার শুরু করে দিলে। তোমাকে না বলেছি আমাকে যদি বসে খাওয়াতে না পারো তবে বাড়ি থেকে চলে যেতে পারো। হ্যাঁ, চলে তো যেতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে তো আর যেতেই পারছি না। আমার হয়েছে যত জ্বালা। কাজ করে এনে খাওয়াচ্ছি, আবার বড় বড় কথাও শুনছি। পুরা কপাল আমার। এ কথা বলে টুনি কালু কাকের বাড়িতে কাজ করতে যায়। টুনি, তুমি ভাবো আমি সারাদিন ঘুরে বেড়াই, কিন্তু আমি তো ঘুরে বেড়াই না, আমি তো চাকরি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তো কোনো চাকরি পাচ্ছি না। তবে তুমি চিন্তা করো না টুনি, দেখো তোমাকে আর অন্যের বাড়িতে বেশি দিন কাজ করতে হবে না। আমি ঠিক একটা চাকরি পেয়ে যাব। এই টুনি, ভালো করে কাজ করবি, কাজে কোনোভাবে ফাঁকি দিবি না। তুই মাঝে মধ্যেই কাজে আসতে দেরি করিস। তোদের মতো গরিব পাখিকে আর আমি কি বলবো, তোরা তো এমনই, সুযোগ পেলেই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস। কালু দাদা, তুমি এসব কি বলছো? আমি কাজে ফাঁকি দেই? তুমি এমন কথা বলতে পারলে? বলবো না তো কি করব শুনি? যা সত্যি তাই তো বলেছি। এতে যদি তোর গায়ে লেগে যায় তো আমি কি করব? আরে বন্ধু, তুই কেমন আছিস বলতো? সে কবে থেকে তোকে দেখি না। আমি তো বেশ ভালোই আছি। তা তুই শহর থেকে কবে ফিরে আসলি? আর আমাকে তো একবার ফোন করে বলতেও পারতি যে তুই বনে আসবি, তাহলে আমি গিয়ে তোকে নিয়ে আসতাম। আরে বন্ধু, আমি তো হঠাৎ করে বনে ফিরে এসেছি। আমার বনে ফিরে আসার কথাই ছিল না। যাই হোক, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, চল একটু ঘুরে আসি। এরপর তোতা ও কালু বনে ঘুরতে যায়, আর ঘুরতে ঘুরতে বিকেল হয়ে আসে। আর টনি তার কাজ শেষ করে বাড়িতে চলে আসে। মা, মা, তুমি আমার জন্য কি এনেছো মা? আমার যে অনেক খিদে পেয়েছে মা, কি এনেছো বলো না। মারে, আমি তোর জন্য আজ কিছুই নিয়ে আসতে পারিনি। তুই মন খারাপ করিস না মা, আমি কাল কাজ থেকে ফেরার সময় তোর জন্য মজার মজার চকলেট নিয়ে আসবো। মা, তুমি সত্যি কথা বলছো? আমার জন্য কালকে চকলেট নিয়ে আসবে? আমি তো অনেকদিন থেকে চকলেটই খাই না। কালকে তবে আমি অনেক মজা করে চকলেট খাবো। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে তোতার সাথে টোনার দেখা হয়। আরে তোতা দাদা, তুমি শহর থেকে কবে আসলে? আমি কবে শহর থেকে এসেছি তা তোকে বলবো কেন শুনি? আর তুই ভাবলি কি করে আমি তোর মতো বেকার গরিব পাখির সাথে কথা বলবো? তোতা দাদা, তুমি এমন করে কথা বলছো কেন? আমি তো তোমার বন্ধুর মতো, তাই বন্ধু ভেবে একটু তোমার খোঁজ নিচ্ছিলাম। কি কি বললি তুই? তুই আমার বন্ধুর মতো? ছি, এ কথা বলতে তো লজ্জা করলো না? তোকে আমি বন্ধু তো দূরের কথা, আমার বাড়ির কাজের লোকও বানাবো না। আর আমার বন্ধু হওয়ার যোগ্যতা শুধু একজনেরই আছে, সে হচ্ছে কালু। তাই তো আমি কালুকেই বন্ধু বানিয়েছি। যা যা, আমার সামন থেকে দূরে যা। এসেছে আমার বন্ধু হতে, যত সব। তোতার এমন কথা শুনে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তোতা, আমার অনেক দিনের ইচ্ছে তুই আর আমি মিলে একটা জমি কিনবো, আর সেই জমিতে আমরা ফসল চাষ করব। কিন্তু আমার কাছে অর্ধেক টাকা আছে, তুই যদি বাকি অর্ধেক টাকা দিতি। আরে কালু, তুই এত সংকোচ করছিস কেন? তুই আর আমি তো ভালো বন্ধু, আমার যা আছে তা তো তোরও। তাহলে তুই এত ভাবছিস কেন? আমি তোকে বাকি অর্ধেক জমি কেনার টাকা দিয়ে দিব, তুই জমি কিনে নিস।
আর আমাকে তো 1 মাস পর আবার শহরে ফিরে যেতে হবে। আমি জানি আমি জমি দেখতে পারবো না, তাই তুই জমিটা কিনে ফসল চাষ করিস আর ভালোভাবে জমির দেখাশোনা করিস, কেমন? আচ্ছা ঠিক আছে তোতা, তুই যা ভালো মনে করিস তাই হবে। তুই আমাকে কালকে টাকাটা দিয়ে দিস। এভাবে সেই দিন কেটে যায়। আর তোতা পরের দিন সকালে জমি কেনার জন্য কালুকে 50,000 টাকা দিয়ে দেয়। আর কালু টাকা পেয়ে বেশ খুশি হয়ে যায়। হা 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 হা, বোকা তোতা আমাকে বন্ধু ভেবে কতগুলো টাকা দিয়ে দিল। ও তো জানেই না আমি ওর বন্ধুরূপী শত্রু। হা 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 হা, এভাবে একে একে তোতার কাছ থেকে আমি সবকিছু নিয়ে নিব, আর এ বনের মধ্যে আমি সবচেয়ে ধনী পাখি হয়ে থাকবো। হা 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 হা। আরে বন্ধু, তুই কি এত ভাবছিস বলতো? আসলে আমি ভাবছিলাম তুই আমাকে কত বিশ্বাস করিস, আমরা কত ভালো বন্ধু, তাই না বল? হ্যাঁ কালু, আমি তোকে অনেক বিশ্বাস করি। আমি জানি তুই কখনো আমার বিশ্বাসের অমর্যাদা করবি না। কিছু একটা ভাঙা শব্দ পেলাম মনে হলো, দেখি তো কি ভেঙে গেল। হায় হায় রে, এই হারামজাদি কি করেছিস তুই? আমার এত দামি প্লেটটা ভেঙে ফেলেছিস। ইয়ে মানে কালু দাদা, আসলে আমি কি ইয়ে মানে করছিস শুনি? এটাই তো বলবি তুই ইচ্ছে করে কিছু করিসনি, তাই তো? হ্যাঁ কালু দাদা, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমার হাত ফুসকে প্লেটটা পড়ে গেছে। আমাকে দয়া করে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। শোন টুনি, তোর বেশি বার বেড়েছে, তাই আমি ভাবছি তোকে আর কাজেই রাখবো না। কালু দাদা, এইসব তুমি কি বলছো? আমাকে আর কাজে রাখবে না? দয়া করে তুমি এমনটা করো না, তাহলে যে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। দয়া করে তুমি আমাকে সাহায্য করো কালু দাদা। শোন টুনি, আমি তোর ন্যাকা কান্না দেখতে চাই না, আর আমি দয়ার সাগরও না যে তোকে দয়া করব, সাহায্য করব। আমি যখন একবার বলেছি তোকে কাজে রাখবো না, তখন তোকে কাজে রাখবো না। তুই আর আমাকে বিরক্ত করিস না। এরপর টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। আর টুনির সংসারে অনেক অভাব দেখা দেয়। আর এইভাবেই চলতে চলতে টোনা একটা বড় অফিসে চাকরি পায়। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনির পরিবারের অভাবও কেটে যেতে থাকে। আর একদিন তো তার স্ত্রী মিষ্টিটি হঠাৎ স্ট্রোক করে। মিষ্টি দিয়ে এ কি হলো তোমার? তুমি কথা বলছো না কেন? মিষ্টি দিয়ে তুমি কথা বলো, কথা বলো। কালু, অনেক সর্বনাশ হয়ে গেছে রে। দয়া করে তুই আমাকে সাহায্য কর, নয়তো আমি মিষ্টি দিয়েকে বাঁচাতে পারবো না। আমাকে সাহায্য কর। আসলে তোতা, আমি একটু ব্যস্ত আছি, তোকে সাহায্য করতে পারবো না রে। তুই এখন আসতে পারিস। তুই না আমার বন্ধু, আমার এই বিপদে তুই আমার পাশে থাকতে পারবি না? না, আমি তোর পাশে থাকতে পারবো না। টুনি, টুনি, জানিস মিষ্টিটি স্টক করেছে। কবুতর দাদা, এসব কি বলছো তুমি? টোনা, টোনা, চলো তো গিয়ে দেখি মিষ্টিটির এখন কি অবস্থা। কি মিষ্টিটিকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর টোনা একটা ভ্যান গাড়ি নিয়ে আসে আর মিষ্টিটিকে হাসপাতালে নিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ রোগীকে ঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসার জন্য, কিন্তু এখনই রোগীকে ও পজিটিভ রক্ত দিতে হবে, নয়তো রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তার বাবু, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আপনি আমার রক্ত নিতে পারেন। এরপর টোনা তার রক্ত দিয়ে মিষ্টিটিকে বাঁচায় আর মিষ্টিটিকে সুস্থ করে বাড়িতে নিয়ে যায়। টোনা, তোকে অনেক ধন্যবাদ মিষ্টিটিকে বাঁচানোর জন্য। তুই আমাকে ক্ষমা করে দিস টোনা। আমি তোকে কত খারাপ কথা বলেছিলাম, আর তুই কিনা আজ আমার বিপদে সাহায্য করলি। আর কালু আমার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও আমাকে সাহায্য করলো না। একদিন আমি তোকে বলেছিলাম না তুই আমার বন্ধু হওয়ার যোগ্য নোস, কালু আমার বন্ধু হওয়ার যোগ্য। আজ আমি তোকে বলছি কালু আমার বন্ধু হওয়ার যোগ্য নয়, তুই আমার বন্ধু হওয়ার যোগ্য। আসলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এরপর থেকে টোনা ও তোতা
খুব ভালো বন্ধু হয়ে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ঈশ্বর যে কোন পাপে আমায় এমন একটা স্বামী দিয়েছে জানি না, কোনো কাজ করতে পারে না। এভাবে সারাদিন বসে বসে ঝিমলে কি আর সংসার চলবে? সংসার চালাতে হলে তো কাজকর্ম করতে হবে নাকি? এই যে টোনা, তোমাকেই বলছি এসব। টুনি, তুমি আবার আমায় বকছো? তুমি তো জানোই আমি কোনো কাজ করতে পারি না। আসলে আমি শহরে বড় হয়েছি কি না। এই তুমি চুপ করো তো। শহরে বড় হয়েছো তো কই চাকরিও তো একটা জোগাড় করতে পারোনি, তাই না? তাই মুখে একদম বড় বড় কথা ফোটাবে না। এই যে জাল নিয়ে এসেছি, এবার তোমাকে জাল ফেলে মাছ ধরা শেখাবো। জালটা তো অন্তত ফেলা শিখতে পারবে। এতদিন তো অনেক কাজ শিখিয়েছি, একটা কাজও তো তুমি ঠিক করে শিখতে পারোনি। এবার তবে শেষ চেষ্টাটাই করে দেখি আমি। এই কথা বলে টুনি টোনাকে জালটা দেয় আর টোনাকে নিয়ে নদীর দিকে যেতে থাকে। এই যে দেখো, ভালো করে দেখো আমি কিভাবে জাল ফেলি। একদম হেয়ালি করবে না, জাল ফেলা শিখতেই হবে কিন্তু তোমাকে, আমি বলে দিলাম। আহ গিন্নি, তোমার মতো লক্ষ্মীমন্ত কর্মিষ্ঠ বউ পেয়েছি কিনা, কাজ তো আমাকে শিখতেই হবে। এই তুমি একদম আমাকে ন্যাকা ন্যাকা কথা বলতে আসবে না, যা বলেছি তাই করো। এরপর টুনি নদীতে জাল ফেলে আর টোনা মনোযোগ দিয়ে তা দেখতে থাকে। আর টুনি জাল তুলতেই জালে অনেক মাছ ওঠে। তখনই সেখানে কালু কাক আসে। কালু কাকও নদীতে মাছ ধরতো। বাহ টোনা বাহ, এবার তো দেখছি তুমি বউ নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছো। তোমাদের ধনী হওয়া আর কে ঠেকায়? আসলে টোনা দাদা, তুমি লক্ষ্মীমন্ত বউ পেয়েছো কিনা? আরে কালু দাদা, তুমি কি সব কথা বলছো? টুনি তো আমাকে জাল ফেলা শেখাচ্ছিল। হয়েছে হয়েছে, তুমি আর আমাকে বলতে এসো না। তুমি যে তোমার বউয়ের আয় রোজগারে চলছো সেটা বুঝতে আমার আর দেরি নেই, বুঝেছো? এসব কথা বলে কালু কাক খোঁটা দিয়ে চলে যায়। আর এসব কথা শুনে টুনি ভীষণ রেগে যায়। এবার ভালো হয়েছে তো? আসলে তোমার তো কোনো লজ্জা নেই, তাই তো সবাই যা তা বলে, বুঝেছো? ঈশ্বর যে কেন আমাকে তুলে নিচ্ছে না কে জানে। হয়েছে হয়েছে গিন্নি, থামো এবার। আর তোমায় অন্যের কথা সহ্য করতে হবে না। আমি জাল ফেলা শিখে ফেলেছি। তুমি এবার বাসায় যাও, আমি নদীতে জাল ফেলে মাছ তুলবো, কেমন? এরপর টুনি চলে যায় আর টোনা জাল ফেলে মাছ ধরতে থাকে। আর এরপর থেকেই টোনা নদীতে মাছ ধরেই তার সংসার চালাতে শুরু করে। আরে টোনা দাদা, আজ একটা মাছ যে তোমার ঝুড়িতে দেখছি। বুঝেছি বুঝেছি, আজ বৌদি আসেনি তো তাই মাছ ধরতে এ অবস্থা তোমার। আসলেই তুমি অকর্মণ্য। সে কি কথা কালু দাদা, তুমি কি আমাকে অপমান করছো নাকি? আমি যাই হই না কেন, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না, বুঝতে পেরেছো? না না দাদা, আমি তোমাকে অপমান করতে যাব কেন? হ্যাঁ, তুমি ভুল ভাবছো। যাই হোক, তোমার সাথে কথা বলার আমার কোনো সময় নেই। নদীর বড় বড় মাছগুলো নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে, জানো? ওদের তো আর আমি ছাড়া কেউ ধরতে পারবে না। আমার মতো ভালো জেলে তো আর এই বনে একটাও নেই। এসব কথা বলে খোঁটা দিয়ে কালু কাক সেখান থেকে চলে যায়। হঠাৎই টোনা পথের ধারে এক বৃদ্ধাকে কিছু ছোট ছোট মাছ নিয়ে বসে থাকতে দেখে। এ কি বুড়িমা, এই বৃষ্টিতে এই ছোট ছোট মাছ নিয়ে এখানে বসে আছো যে? আজ তো বাজারে ছোট মাছ কেউ কিনছে না, আজ বড় মাছের খুব চাহিদা ছিল। তবে তোমার এই ছোট ছোট মাছ এখানে কে কিনবে বলো? বাবা, কি আর বলবো, আমি বুড়ো হয়েছি। আমি সারাদিন কাদা জল থেকে যতটুকু মাছ ধরি তাই বিক্রি করে আমার পেটের খাবার জোটাই। আজ যদি মাছ বিক্রি না হয় তবে না হয় আজ না খেয়েই থাকবো। না বুড়িমা, আজ তোমাকে না খেয়ে থাকতে হবে না। এই টাকাগুলো নাও, এসব দিয়ে বাজার করো গিয়ে। এভাবে আর বৃষ্টিতে ভিজো না, নয়তো তোমার শরীর খারাপ করবে। বাবা, তুই বড্ড ভালো রে। আমাদের মতো গরিবের দুঃখ আর কজন বুঝে। তবে তোকে আমিও একটা জিনিস দিতে চাই। এ কথা বলে বৃদ্ধা মিনু টুনটুনি তার ঝুড়ি থেকে একটা জাল বের করে দেয় আর বলে, বাবা,
এই জালটা এক তান্ত্রিক আমাকে দিয়েছিল, কিন্তু আমি বৃদ্ধ হয় শরীরে জোর বল কিচ্ছু পাই না। তাই তো আমি এই জাল ফেলে মাছও ধরতে পারি না। আজ তোকে আমি এটা দিলাম, এই জাল নিশ্চয়ই তোর উপকারে আসবে রে বাবা। এরপর টোনা জালটা নিয়ে চলে যায়। আর এরপর থেকেই টোনা ওই জাল দিয়ে মাছ ধরা শুরু করে। আর এরপর থেকে টোনার জালে মাছও বেশি উঠতে থাকে। আর একদিন তো আশ্চর্যজনকভাবে টোনার জালে একটা রঙিন মাছ ওঠে। এ কি, এ তো দেখছি রঙিন মাছ। এইরকম মাছ তো আমি আগে কখনো দেখিনি। এই মাছ এক্ষুনি গিন্নিকে দেখাতে হবে। এরপর মাছটা আর জাল নিয়ে টোনা বাসায় ফিরে যায়। আর টুনি সেই রঙিন মাছ দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর তখনই মাছের মুখ থেকে একটা সোনালী ডিম বের হয়ে আসে। এ দেখে তো টুনি আর টোনা ভীষণ অবাক হয়। এ আমি কি দেখছি? সোনালি ডিম, রঙিন মাছ। বলছি, এ তুমি কি বাড়িতে নিয়ে এসেছো গো? এই মাছ তো সোনালি ডিম দিচ্ছে। এটা আবার সোনার ডিম নয় তো, তাও আবার এত বড়। এ তো মুরগির ডিমের মতো। দেখি তো ডিমটা ভেঙে, কি আছে এই ডিমে। এ কথা বলে টোনা ডিমটা ভেঙে ফেলে। আর তখনই ডিমের ভিতর থেকে হিরে বেরিয়ে আসে। আর সাথে সাথে রঙিন মাছটা কথা বলে ওঠে। তোমরা কি এবার হিরে নিয়ে ব্যস্ত থাকবে, নাকি আমার শ্বাস নেওয়ার ব্যবস্থা করাবে? অনেকক্ষণ থেকে জলের উপর আছি, এবার তো আমি শ্বাস নিতে না পেরে মরে যাব। তখন আর সোনালি ডিমও পাবে না, আর হিরেও পাবে না। এ কথা শুনে টুনি দ্রুত একটা হাঁড়িতে অনেক জল নিয়ে আসে। আর সেই জলে রঙিন মাছটাকে ছেড়ে দেয়। আর এরপর থেকে রোজ রঙিন মাছ একটা করে ডিম দিত। আর সেই ডিম ভেঙে টোনাটুনি যে হিরে পেত তা বিক্রি করে টোনাটুনি অনেক ধনী হয়ে যায়। আর কালু কাক টোনাটুনির এমন উন্নতি মেনে নিতে পারে না। এটা কি করে সম্ভব যে টোনা পুরো অকর্মা ঢেকি ছিল, সেই টোনা আজ এত ধনী হলো কি করে? এই রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর কালু কাক টোনাটুনির বাসার আশেপাশে ঘুরতে থাকে। আর হঠাৎই একদিন রঙিন মাছ ও সোনালী ডিমের ব্যাপারে সবটা জানতে পারে। তবে এই ব্যাপার, এই রঙিন মাছের সোনালি ডিম টোনাকে ধনী বানিয়েছে। তবে তো এই মাছের একটা ব্যবস্থা করতেই হবে। আর হঠাৎই একদিন কালু কাক টোনার বাসায় যায়। আরে টোনা দাদা, সেই সুন্দর বাসা বানিয়েছে দেখছি। তা বলছি, তোমার বাসাটা আমাকে একটু ঘুরে দেখাবে? আসলে এত সুন্দর বাসা আমি আগে কখনো দেখিনি তো, তাই আর কি। নিশ্চয় নিশ্চয়, চলো কালু দাদা। এরপর টোনা কালুকে নিয়ে বাসা ঘুরে দেখাতে থাকে। আর রঙিন মাছের হাড়ির কাছে গিয়ে কালু থেমে যায়। আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবে টোনা দাদা? আমার যে বড্ড তেষ্টা পেয়েছে। এরপর টোনা জল আনতে চলে যায়। আর এই সুযোগে কালু কাক হাড়িতে বিষ দেয়, যাতে ওই বিষের প্রভাবে রঙিন মাছ মারা যায়। এদিকে টোনা জল নিয়ে আসে। আর সেই জল খেতেই শয়তান, তুই আমাকে মারবি? দেখ, জাদু করে তোর জলে এই বিষ দিয়েছি, এবার তুই মর। এরপর কালু কাক মারা যায়। আর রঙিন মাছ টোনাটুনিকে সোনালী ডিম দিতেই থাকে। দূরের এক বনে গরিব টুনি তার অসুস্থ ছেলে রকিকে নিয়ে বাস করত। কিরে নবাব জাদি, তোর এতক্ষণে ঘুম ভাঙলো বুঝি? এদিকে যে আমরা খিদের জ্বালায় মরছি, আর নবাব জাদি হেলে দুলে কেবল আসছে। তা আজ আবার কোন বাহানায় দেরি হলো? হ্যাঁ শুনি। রানীমা, আপনি তো জানেন আমার ছেলেটা অসুস্থ। অসুস্থ ছেলেকে খাইয়ে দাইয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। হয়েছে হয়েছে, আর বানিয়ে বানিয়ে কান গলাতে হবে না। যা তো যা, তাড়াতাড়ি রান্নাঘরে যা। যত সব মুখপুরীদের দিয়ে কাজ করাতে গিয়ে আমার মাথাটাই পাগল হয়ে যাচ্ছে। এই বলে রানী সেখান থেকে চলে যায়। আর টুনি রান্নাঘরে যায়। বেশ কিছুক্ষণ পর রানী রান্নাঘরে এসে বলতে থাকে, কিরে টুনি, রাজার খাবারটা গরম হয়েছে নাকি হয়নি এখনো? কি করছিস তুই এখানে? না রানীমা, রাজার খাবার তো গরম হয়নি, তবে আমি এখন আপনার জন্য পছন্দের স্যুপ রান্না করেছি। এই, রাজা আগে না আমি আগে? হ্যাঁ, তোর মন কোথায় থাকে? তোকে কতবার করে বলেছি আগে রাজার খাবার রান্না করবি।
ভুল হয়েছে রানীমা, আমি এক্ষুনি গরম করছি। আপনি খাবার টেবিলে গিয়ে বসুন রানীমা। রানী এভাবে সব সময় টুনির উপর বকাবকি করে। এরপর রানী ওখান থেকে চলে যাওয়ার পর টুনি রাজার খাবার গরম করে আর বলতে থাকে, ছেলেটা অসুস্থ হয়েছে থেকে মনটা ওখানেই পড়ে আছে, কোনো কাজেই মন বসে না। হে ঈশ্বর, তুমি আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এমন সময় খাবার টেবিল থেকে রানীর চিৎকার ভেসে আসে। কি রে টুনি, আমরা কি এখানে বসে বসে প্লেট চাটবো নাকি? হ্যাঁ, খাবার আনছিস না কেন এখনো? এই ছোট লোক টুনি, কি হলো? রানীর চিৎকার শুনে টুনি রান্নাঘর থেকে এক এক করে খাবার এনে টেবিলে রাখে। রাজা খাবার খেয়ে বলতে থাকে, বাহ, আজকের খাবারগুলো তো বেশ সুস্বাদু হয়েছে। কে রান্না করেছে এত সুন্দর খাবার? আমি এই সুস্বাদু খাবার রান্নাকারীকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করতে চাই। রাজার এমন কথা শুনে টুনি খুশি হয়, কিন্তু তার খুশি বেশিক্ষণ থাকলো না। রাজার পুরস্কারের কথা শুনে রানী বলে ওঠে, আরে রাজা, তোমার খাবার তো তোমার রানী ছাড়া আর কে রান্না করবে বলো তো? আমি তো তোমার জন্য প্রতিদিন খাবার রান্না করি। এই না হলো আমার রানী, তোমার মাঝে রানী হওয়ার সব গুণ আছে গো রানী। এবার তবে বলো, আমার পুরস্কার কবে দিবে? দিব দিব, তবে 100 স্বর্ণমুদ্রা নয়, 1000 স্বর্ণমুদ্রার সোনার হার দিব। আর সেটা আজ রাতেই। আমি উঠি তবে, আমায় আবার রাজ্যে বেরোতে হবে। রাজা আর রানীর এমন কথা শুনে টুনি ওখান থেকে রান্নাঘরে গিয়ে বলতে থাকে, যে যত ধনী সে তত লোভী। টুনি, তুইও না একটা সামান্য গরিব চাকরানি হয়ে 100 স্বর্ণমুদ্রা জেতার স্বপ্ন দেখিস। এমন সময় রানী ওখানে আসে আর বলতে থাকে, এই হতচ্ছাড়ি মুখপুরি, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস এখানে? কাল থেকে যদি মনোযোগ দিয়ে কাজ না করিস তাহলে তোকে কাজ থেকে বের করে দিব। যা, এখন থালা বাসনগুলো পরিষ্কার কর তো। টুনি রানীর কথা মতো থালা বাসন পরিষ্কার করে আর তার ছেলের জন্য সামান্য একটু খাবার নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে টুনি তার অসুস্থ ছেলে রকিকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। খাওয়া শেষে রকি তার মাকে বলতে থাকে, মা, ও মা, আমি কি আর কোনোদিনও সুস্থ হব না মা? আর কি কোনোদিন আমি কনক শালুদের মতো খেলতে পারবো না? রকির এমন কথা শুনে টুনি কান্না করে দেয় আর মনে মনে বলতে থাকে, আমি যে তোর হতভাগা মারি বাবা। রানীমা ঠিকই বলতেন, আমি কপাল পুড়ি। কপাল পোড়ার জন্যই তো টাকার অভাবে তোর চিকিৎসা করাতে পারছি না আমি। কি হলো মা, কিছু বলছো না কেন তুমি? আমি কি আর কোনোদিনও স্কুলে যেতে পারবো না মা? পারবি রে বাবা, পারবি। তুই সুস্থ হয়ে অনেক বড় হবি, আমার জন্য গহনা কিনে আনবি, লাল টুকটুকে বউ আনবি, আর অনেক কিছু আনবি রে বাবা। কিন্তু মা, তুমি যে বলেছিলে আমার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। রাজপ্রাসাদের চাকরানির কাজ করে তুমি কি অত টাকা জোগাড় করতে পারবে মা, বলো? ওরে আমার পাকনা ছেলে, টাকা নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। আর কিছুদিন গেলেই রাজা মশাই আমার কাজের সব টাকা দিয়ে দিবে, আর তখন আমি তোর ভালো করে চিকিৎসা করব। নিয়ে শুয়ে পড় তো, অনেক রাত হয়েছে। আমাকে আবার সকাল সকাল রাজপ্রাসাদে যেতে হবে। পরের দিন সকালে টুনি রাজপ্রাসাদে যায় আর কান্না করতে থাকে। এমন সময় রানী ওখানে আসে আর রানী বলতে থাকে, এই টুনি, সর, আজকে সব রান্না আমি রাখবো। কিন্তু রানীমা, আপনি তো ভালো করে রাখতে পারেন না। আপনি বসুন, আমি রান্না করছি। টুনি, তোকে কতবার বলেছি আমার মুখে মুখে তর্ক করবি না। সরতে বলেছিস, সর। টুনি রানীর এমন হুকুমে সরে দাঁড়ায় আর রানী ভুলভাল করে রান্না করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর রান্না শেষ হয়। রানী আর টুনি মিলে সব খাবার রাজার সামনে নিয়ে যায় আর রাজা একবার খাবার মুখে তুলেই থুথু করে সেই খাবার ফেলে দেয় আর বলতে থাকে, ছি 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 ছি, এগুলো খাবার রেঁধেছে নাকি লবণ রেঁধেছে? রানী, কে করেছে আজকে রান্না? কার এত বড় সাহস আমাকে খাবার খাওয়ানোর নামে খাবার নষ্ট করে? বলো, আমি তাকে শাস্তি দিয়ে ছাড়বো। রাজার এমন রাগ দেখে রানী ভয় পেয়ে যায়
আর মিথ্যে কথা বলতে থাকে। কে আর রান্না করবে ওই টুনি ছাড়া? আমি রান্না করলে তো বেশ সুস্বাদু হতো। টুনি, তুমি এত বাজে রান্না করো, আজকের পর থেকে তোমার কাজ শেষ। তুমি এক্ষুনি রাজপ্রাসাদ থেকে চলে যেতে পারো। কি রাজা মশাই, আজকে রান্নাটা আমি রাঁধিনি, রানীমা নিজেই রেঁধেছে। দেখেছো রাজা, দেখেছো? এই সামান্য চাকরানির কত বড় সাহস! ওর নিজের দোষটা আমাকে দিচ্ছে। তুই সামান্য 5 টাকার চাকরানি হয়ে আমার সামনে রানীকে অপমান করিস? যদি শাস্তি পেতে না চাস তাহলে এক্ষুনি বেরিয়ে যা। ক্ষমা করবেন রাজা মশাই, সব দোষ আমার, তা আমি মেনে নিলাম। দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আপনি কাজ থেকে বের করে দিলে যে আমার অসুস্থ ছেলেটা না খেয়ে মারা যাবে। আপনি একটু দয়া করুন রাজা মশাই। তোর মতো 5 টাকার চাকরানির উপর আমাদের কোনো দয়া নেই, চলে যা বলছি। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু দয়া করে আমার মাইনের টাকাগুলো দিয়ে দিন। আমি ওই টাকাগুলো দিয়ে আমার ছেলের চিকিৎসা করাবো। কিসের মাইনে? হ্যাঁ, দুবেলা পেট ভরে খেয়ে আবার ছেলের জন্য খাবার নিয়ে গিয়েও মাইনে চাইছিস? লোভী চাকরানি কোথাকার! টুনির কথা শুনে রাজা টুনির হাতে 5 টাকার একটা কয়েন ধরিয়ে দেয় আর বলতে থাকে, ওই 5 টাকার চাকরানি, এই নে তোর মাইনে 5 টাকা, বুঝেছিস? আর যা এখান থেকে। বুঝেছি, তুই যাবি না তাই না? তোকে তাড়িয়ে দিতে হবে। আর টুনি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলতে থাকে আর বলতে থাকে, এই জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি। হে ঈশ্বর, আমি কি দিয়ে আমার ছেলের চিকিৎসা করাবো? তুমি আমাকে বলে দাও ঈশ্বর। এমন সময় টুনির সামনে একটা বৃদ্ধা পাখি আসে আর বলতে থাকে, মা, ও মা, 5টা টাকা ভিক্ষা দাও না মা। কতদিন হলো আমার পেটে একটা দানাও যায়নি রে মা। দয়া করে আমাকে 5টা টাকা ভিক্ষা দাও না মা। টুনি বৃদ্ধা পাখিটির কথা শুনে বলতে থাকে, আমি তো 5 টাকার চাকরানি মা, এই আমার কাছে 5 টাকাই আছে, এটাই তুমি নিয়ে নাও। টুনি 5 টাকাটা দেওয়ার সাথে সাথেই বৃদ্ধাটি একটা পরীতে পরিণত হয়। এই দেখে টুনি ভয় পেয়ে যায় আর টুনির এমন অবস্থা দেখে পরি বলতে থাকে, আমি সাহায্যকারী পড়ি, বৃদ্ধা সেজে আমি অসহায় গরিব পাখিদের সাহায্য করি। ওপর থেকে তোমাকে কান্না করতে দেখে আমি এখানে চলে এসেছি। এবার তুমি বলো তো, তুমি কেন কান্না করছিলে? পরীর কথা শুনে টুনি পরীকে সব খুলে বলে। সব শুনে পরি বলতে থাকে, তুমি আর কেঁদো না, শান্ত হও তুমি। আমি তোমার ছেলের চিকিৎসার জন্য তোমাকে সাহায্য করব। এই বলে পরে জাদু করে দুটো সোনার মোহর ভর্তি হাড়ি নিয়ে আসে আর বলতে থাকে, এই হাড়িগুলো তোমার, এই হাড়ি দিয়ে তুমি তোমার ছেলের চিকিৎসা করাতে পারবে। আর শোনো, তোমার যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে স্মরণ করো, আমি অবশ্যই চলে আসব। বিদায় টুনি পাখি। এই বলে পরি চলে যায় আর টুনিও ওই সোনার হাড়িগুলো নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায় আর সেই মোহর দিয়ে তার ছেলের চিকিৎসা করে। আর টুনি তার ছেলেকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।